আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব আলোর প্রতিসরণের কৌণিক চ্যুতি। তো এই কৌণিক চ্যুতি জিনিসটা একটা খুব ছোট্ট কথা আমি বলছি, ভালো করে বোঝার চেষ্টা করো। আলোর প্রতিসরণে আগে কি হয়েছিল সেটা ভাবো। আলোর প্রতিসরণে এই রকম একটা বিভেদ তল ছিল। বিভেদ তলের উপর একটা আলোক রশ্মি কোনো একটা মানে উৎস থেকে, সূর্য হোক বা যে কোনো একটা উৎস থেকে কোনো একটা আলোক রশ্মি আপতিত হয়ে এই বিভেদ তলে এরকম জায়গাতে আপতিত হয়েছে আলোক রশ্মিটা। এবার আমি কি বলছিলাম যে যখনই আলোক রশ্মি আপতিত হবে সঙ্গে সঙ্গে একটা অভিলম্ব আমাদেরকে এইভাবে ড্র করতে হবে। অভিলম্বটা ড্র করলাম। এবার এই যে অভিলম্ব ড্র করা হয়ে গেল, এবার ভালো করে ভাবো, এই বিভেদ তলটা যদি না থাকতো, এই বিভেদ তলটা যদি না থাকতো তাহলে এই আলোক রশ্মিটা কোন বরাবর যেত? আলোক রশ্মিটা কি হয়ে যেত? সোজাই যেত, যেভাবে আসছে ওইভাবেই যেত, এইভাবে যেত। আলোক রশ্মিটা এইভাবে যাওয়ার কথা, কিন্তু এখানে কি হলো, বিভেদ তলের সঙ্গে ধাক্কা খেয়ে এই আলোক রশ্মির অভিমুখটা পাল্টে যাচ্ছে। এর যে বেগটা কমে যাচ্ছে। ঠিক যেভাবে একটা পুকুরের মধ্যে যখন আমরা পাথর ছুঁড়ি তখন কি হয়, পাথরের বেগটা পুকুরের জলে যাওয়ার সাথে সাথে কমে যায়। ঠিক এখানেও একই ঘটনা হচ্ছে যে ঘন মাধ্যমে, এটা লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম, লঘু থেকে যখন ঘন মাধ্যমে যাচ্ছে তখন কি হচ্ছে, এই বিভেদ তলে যখন ধাক্কা খেয়ে যখন ঘন মাধ্যমে প্রবেশ করছে তখন আলোক রশ্মির বেগটা কমে যাচ্ছে আর ওর অভিমুখটা পাল্টে যাচ্ছে। ওর যাওয়ার কথা ছিল এই বরাবর, কিন্তু কি হবে, ওর অভিমুখটা কমে যাচ্ছে, স্পিডটা কমে যাচ্ছে। স্পিডটা কমে গেলে কি হবে, ও একটু আগে পড়ে যাবে, এইখানটা ও চলে আসবে, এই জায়গাটাতেও চলে আসবে। এবার দেখো, মাধ্যম নিয়ে অনেকে কনফিউশন হবে, মাধ্যমগুলো লিখে দিচ্ছি। এটা লঘু মাধ্যম, এটা হচ্ছে তোমার ঘন মাধ্যম। ওকে, এটা আপতিত রশ্মি, এটা প্রতিসৃত রশ্মি। ঠিক আছে, এই কোণটা হয়েছে আই, আপতিত রশ্মির এই কোণটা হয়েছে আই, প্রতিসৃত রশ্মির এই কোণটা অবিলম্বের সাথে কোণ করতে, এই কোণটা হয়েছে আর। ঠিক আছে, তো দেখো এটা তুমি বুঝতে পারলে। এবার ভালো করে বলছো, এই যে আপতিত রশ্মিটা যাওয়ার কথা এই বরাবর যাওয়ার কথা, কিন্তু এতটা সরে এসছে, এতটা সরে এসছে, এই যে এতটা সরে এসছে, ঠিক আছে, এই যে এতটা সরে এসছে, তো এই জায়গাটাতে যে কোণ উৎপন্ন হয়েছে, এই জায়গাটাতে যে কোণটা উৎপন্ন হয়েছে এটাই হচ্ছে তোমার কৌণিক চ্যুতি, যেটাকে আমরা কি দ্বারা চিহ্নিত করব? ডেল্টা দিয়ে। ঠিক আছে, এই সাইনটা হচ্ছে ডেল্টা সাইন। কৌণিক চ্যুতি এই সাইনটা হচ্ছে ডেল্টা, এইরকম অনেকটা এইরকম সাইন। ঠিক আছে, ডেল্টা, এটাকে কি বলা হয়? ডেল্টা। খাতায় লিখে রাখতে পারো, এটাকে কি বলা হয়? ডেল্টা। ঠিক আছে, তো এটাই হলো তোমার কৌণিক চ্যুতি। তো এবার দেখো ডেফিনেশনটা পড়ছি, ডেফিনেশনটা পড়লেই তোমার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো, প্রতিসরণের পরে প্রতিফলনে কিন্তু হবে না। কেন হবে না? কারণ প্রতিফলনে তো ওই দিকেই চলে যাবে, প্রতিফলনে তো ওই দিকে রিফ্লেক্ট হয়ে যাবে। ঠিক আছে, রিফ্লেক্ট হয়ে যাবে। প্রতিফলনের যে ইংলিশটা সেটা কি? রিফ্লেকশন, মানে ওটা রিফ্লেক্ট করছে। আর এটা কি হচ্ছে? এটা হচ্ছে প্রতিসরণ সরে যাচ্ছে, রিফ্র্যাক্ট করছে, সরে যাচ্ছে। ঠিক আছে, তো ইংলিশ টার্মগুলো বললাম যাতে তোমার বুঝতে সুবিধা হয়। এবার দেখো প্রতিফলনে কেন এই জিনিসটা হচ্ছে। এখানে কি হচ্ছে, এখানে দেখো বিভেদ তল যদি না থাকতো এখানে এই বরাবরই যাওয়ার কথা, কিন্তু ও সরে যাচ্ছে। কিন্তু প্রতিসরণে মানে প্রতিফলনে কি হচ্ছে, এখানটা রিফ্লেক্ট হয়, ও ওইভাবেই যাবে, এইভাবে যেভাবে এসছে এইভাবেই যেতে হবে। কেন? কারণ প্রতিফলনের সূত্র অনুযায়ী আই ইকুয়াল টু আর হবে, এটা আপতিত রশ্মি, এটা কি? এটা আপতন কোণ। আর এটা হচ্ছে নিচেরটা হচ্ছে প্রতিসরণ কোণ, কিন্তু ওটা প্রতিফলন কোণ হয় প্রতিফলনে। রিফ্লেক্ট হবে, এই দুটো কোণ সেম হবে, আইটাও সেম হবে আরটাও সেম হবে। তাই আমরা এটা বলতে পারি যে এখানটা কোনো পরিবর্তন হবে না, এখানে অভিমুখের কোনো পরিবর্তন হচ্ছে না, তাই আমরা ওখানে চ্যুতি কোনো পাবো না। কিন্তু এখানে যেহেতু দেখো এখানে এই দিকে যাওয়ার কথা কিন্তু ও এই বরাবর সরে এসছে, সেই জন্য আমরা এখানটা একটা কৌণিক চ্যুতি পাচ্ছি। ঠিক আছে, তো তাই এটা প্রতিসরণের ফলে হচ্ছে। তো প্রতিসরণের ফলে প্রতিসৃত রশ্মি এইটা, এই লাইনটা প্রতিসৃত রশ্মি, আপতিত রশ্মি এই যে আপতিত রশ্মির অভিমুখ থেকে যত ডিগ্রি কোণে সরে যায়, এই যে আপতিত রশ্মির অভিমুখ কোণটা এইটা হচ্ছে অভিমুখ, এই যে ডটের লাইনটা এটা হচ্ছে অভিমুখ এটা। তুমি ভাবো না, বিভেদ তলটা যদি না থাকতো তাহলে তো ও ওইভাবেই যেত। তাই এটাকে আমরা কল্পনা করেছি যে এটা হচ্ছে ওর অভিমুখ। অভিমুখ থেকে
অভিমুখ থেকে যত ডিগ্রি কোণে সরে যায়, যত ডিগ্রি কোণে সরে গেছে, এই এখান থেকে এইভাবে সরে গেছে, এখান থেকে এইভাবে সরে গেছে, যত ডিগ্রি কোণে সরে গেছে তাকেই বলা হয় প্রতিসরণের জন্য আলোক রশ্মির কৌণিক চ্যুতি। ঠিক আছে, এবার এই কৌণিক চ্যুতিকে আমরা কি দ্বারা ডিনোট করি? ডেল্টা। ডেল্টা দিয়ে, এর সিম্বলটা হচ্ছে ডেল্টা। ডেল্টা অনেকটা এইরকম সাইন, ঠিক আছে, এইরকম সাইন, ভালো করে দেখে রাখো, ঠিক আছে, এইরকম সাইন, দাঁড়াও এক মিনিট, হ্যাঁ এইরকম সাইন ডেল্টা। ঠিক আছে, এবার দেখো আরেকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে কোণটা হচ্ছে, আমরা কোন দিক বরাবর কোণটা করছি, ঠিক আছে, এটা বইতেও নেই দেখবে, কিন্তু কোন দিক বরাবর কোনটা করছি সেটা আশা করি বুঝে গেছো। কেন বলছি? ওর অভিমুখ ছিল কোনটা? অভিমুখ এইটা, সরে গেছে কোন দিকে? এই দিকে সরে গেছে, এই দিকে সরে গেছে, তাহলে কোনটা কোন দিক বরাবর হবে? এই দিক বরাবর হবে। কখনো কোনটা আবার কেউ ওই দিক বরাবর করে দেবে না, এই দিক বরাবর হবে। এই যে ডাইরেকশনটা যদি তুমি দেখাও, এই দিকে দেখাবে, এই দিক বরাবর কোনটা হবে। অনেক সময় কোশ্চেন করতেই পারে, দেখো মাধ্যমিকের এখন নানা রকম কোশ্চেন করছে, চাইলে এই কোশ্চেনটা করতেই পারে যে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোক রশ্মির কৌণিক চ্যুতির দিক, মানে কৌণিক চ্যুতির দিক কোণ বরাবর হবে। তখন তোমাকে বলতে হবে যে আপতিত রশ্মির অভিমুখ থেকে প্রতিসৃত রশ্মির দিকে, এইটা তোমাকে লিখতে হবে যে আপতিত রশ্মির অভিমুখ থেকে প্রতিসৃত রশ্মির দিকে কোনটা হবে, মানে কৌণিক চ্যুতির দিক হবে। ওকে, ব্যাস, তো এটা ছিল কৌণিক চ্যুতি। আশা করছি তোমার এটা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, এবার তোমায় কি করতে হবে? তোমাকে এই কৌণিক চ্যুতিটা বার করতে হবে, আমাকে এই কৌণিক চ্যুতিটা বার করতে হবে। এর একটা ফর্মুলা থাকে। এখন যে আমরা কৌণিক চ্যুতিটা বার করবো, এটা আমরা কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে বার করব? লঘু থেকে ঘন মাধ্যমে, লঘু থেকে ঘন মাধ্যমে। ঠিক আছে, এটা আমি শর্টে লিখেছি, অনেকে ভাববে যে লঘু আবার অ্যারো দিয়ে ঘনটা কি লিখেছি। দেখো তোমরা বইতে দেখবে লেখা আছে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণ, তুমি ওটা পুরোটাই লিখবে, আমি এটা শর্টে লিখলাম। ঠিক আছে, তো দেখো প্রথমে এটা বার করার জন্য, মানে এই কোণটা বার করার জন্য আমার কি করতে হবে? আমাকে নামকরণ আগে করতে হবে। ঠিক আছে, সব নাম দিতে হবে, তো নামগুলো আমি দিয়ে দিচ্ছি। তো তোমার এটার নাম দিচ্ছি আমি এম। ঠিক আছে, এম, এম ড্যাশ, এম ড্যাশ নাম দেবো। আচ্ছা, এটা একটা কাজ করছি, এটাকে আমি অন্য নাম দিই, অন্য নামই দিই। ঠিক আছে, বিভেদকটার নাম দিচ্ছি এ বি, আর এইটার নাম দিচ্ছি এন, এন, এন ড্যাশ। ঠিক আছে, আর এটার নাম দিই তোমার পি, এই জায়গাটার নাম হচ্ছে ও, আর এখানটা হয়েছে তোমার আর নাম দিয়ে এইটা নাম দিচ্ছি কিউ, পি কিউ আর। ঠিক আছে, এবার বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো এখানটা লিখবে প্রথমে ধরি, ধরি কি কি লিখবে, মানে যেগুলো নামকরণ করেছে এগুলোকে আগে লিখতে হবে। ঠিক আছে, এ বি, এ বিটা কি? বিভেদ তল। ঠিক আছে, এ বি হলো তোমার বিভেদ তল, বিভেদ, বিভেদ তল এটা এ বিটা। তারপর হচ্ছে পিও, আচ্ছা দাঁড়াও, এ বিটা না, এ বি বিভেদ তল লিখলাম, তো এ বি বিভেদ তলটাও লিখতে পারো, আর সবচেয়ে ভালো হয় তোমার এটাকে এ ও বি লেখা। কারণ দেখো, কারণ এখানে কিন্তু আরেকটা বিন্দু আছে, ঠিক আছে, ওটাকেও মেনশন করা উচিত। তাই আমি এটা কি করছি? এ বি না লিখে এ ও বি লিখছি, এ ও বি, এটা হচ্ছে বিভেদ তল। আমি যে এ বি লিখেছি ওটা ভুল নয়, কিন্তু ভুল নয়, কিন্তু এখানে ছেদ করেছে, এখানে তো একটা ছেদ বিন্দু আছে, তো সেটাকেও মেনশন করা উচিত। ঠিক আছে, কারণ এটা না দেখালে অনেক টিচার হয়তো ভাববে যে ভুল করে দিছো, ভুল হয়তো করে দিতে পারে, এক হাফ নাম্বার কেটে নিতে পারে। তো দেখো এ ও বিটা বিভেদ তল, অভিলম্ব কোনটা? এন ও এন ড্যাশ, এন ও এন ড্যাশ, এটা হচ্ছে অভিলম্ব, এন ও এন ড্যাশ, এটা কি? এটা হচ্ছে তোমার অভিলম্ব, অভিলম্ব কোনটা কি সেটা তোমার মেনশন করতে হবে, পি ও। আচ্ছা দাঁড়াও, ও বিন্দুটাকে আগে তোমাকে মেনশন করতে হবে। ও বিন্দুটা কি? ও বিন্দুটা হচ্ছে তোমার আপতন বিন্দু, আপতন বিন্দু, আপতন কোণ নয় কিন্তু, আপতন বিন্দু, আপতন বিন্দু। এই যে আলোক রশ্মিটা বিভেদ তলের উপর যে এসেছিল, মানে এখানে যে আপতিত হচ্ছিল, কোন বিন্দু আপতিত হয়েছে? আপতন বিন্দুতে, যেখানটা যেই বিন্দুতে আপতিত হয়েছে ওই বিন্দুটাকে আপতন বিন্দু বলা হয়, সেই জন্য ওটা হয়েছে তোমার আপতন বিন্দু। এবার বুঝতে পেরেছো তো? আর পি আর ও, এটা কি? এটা হচ্ছে আপতিত রশ্মি, আপতন কোণ যেদিকে আছে তার মানে এই রশ্মিটা আপতিত রশ্মি, পি ও, এটা হচ্ছে আপতিত রশ্মি, আপতিত রশ্মি।
কেন আপতিত রশ্মি? কারণ আলোক রশ্মিটা ওই দিক থেকেই তো আপতিত হয়েছিল, তো ওটা আপতিত রশ্মি হবে। আর বিভেদ তলে যেটা নিচে আছে সেটা এই যে এই রশ্মিটা, এটা কি, এটা প্রতিসৃত রশ্মি যেটা বিভেদ তলের নিচে আছে। তো ও আর আরটা এবার দেখাও, ও আর আর এটা কি, এটা হচ্ছে প্রতিসৃত রশ্মি। ওকে, আশা করছি তুমি বুঝতে পেরেছো এতদূর পর্যন্ত। এবার একটা ভালো করে একটা জিনিসকে বোঝো, এই যে আই, এই যে আই আছে, আইটা মানে তার সাথে কোনটা করেছে। ত্রিভুজে যেমনি কোণ হয়, যেমনি ধরো এমনি ধরো একটা তোমাকে আমি সাপোজ বলছি তোমাকে এরকম ধরো একটা দিয়েছে, ঠিক আছে, এরকম কোনো একটা তোমাকে বলে দিয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি, ঠিক আছে, এ আর আছে এখানটা বি আছে এখানটা সি আছে। তো তুমি কি করে লিখতে এটাকে, এটাকে তুমি কি করে লিখতে, তুমি এইভাবে লিখতে যে কোণ এ বি সি সমান হচ্ছে 90 ডিগ্রি। এ বি সি এমনি কেন লিখলে, বিটাকে মাঝে কেন লিখলাম, কারণ বি যে বিন্দুটা আছে সেখানটাই কোণটা করেছে, সেই জন্য বিটাকে মাঝে লিখলাম। তো এইভাবে লিখলে এখানেও তোমাকে এইভাবে দেখাতে হবে যে কোনটা কার কোণ, কোনটা কার কোণ, এটা তোমাকে এইভাবে এখানে দেখাতে হবে। তো আগে আমি এটা দেখাচ্ছি, ঠিক আছে, ভালো করে বোঝো। এই যে আই কোণটা, আই কোণটা কার সাথে কোণ করেছে, পি ও এন ড্যাশ, সরি এটা এন ড্যাশ না, এন, কারণ এন ড্যাশ নিচে আছে, পি ও এন, পি ও এন। এখানে কোণ পি ও এন সমান কি, আই, আর আই সমান কি আমরা লিখবো, আপতন কোণ, আপতন কোণ। তো এই প্রতিসরণ কোণ এবার কোনটা, প্রতিসরণ কোণ হয়েছে এই স্মল আরটা, স্মল আরটা প্রতিসরণ কোণ, তাহলে এর কোণটা কি হবে, আর ও এন ড্যাশ, আর ও এন ড্যাশ, ঠিক আছে, আর ও এন ড্যাশ। তো এখানে আর ও এন ড্যাশ এটা কি, এটা হয়েছে স্মল আর, স্মল আর কোণ করেছে, তাহলে এটা কি কোণ, এটা হচ্ছে প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণ। আর তোমার চ্যুতিকোণ কোনটা, চ্যুতিকোণটা কোনটা বলো, চ্যুতিকোণ হয়েছে এইটা ডেল্টা, এটা কি হবে, কিউ ও আর, কিউ ও আর, কোণ কিউ ও আর, এটা হয়েছে ডেল্টা। আর ডেল্টাটা কি, ডেল্টাটা হচ্ছে তোমার কৌণিক চ্যুতি, কৌণিক চ্যুতি। অনেক জায়গায় দেখবে এটাকে কৌণিক মানে তোমার চ্যুতিকোণও বলা হয়, ঠিক আছে, প্রিজমে দেখবে, প্রিজমে যখন তোমরা প্রিজমের প্রমাণগুলো করবে তখন দেখবে এটাকে চ্যুতিকোণ বলছে, ডেল্টাটাকে চ্যুতিকোণ বলছে, কৌণিক চ্যুতি তখন আর বলবে না, ঠিক আছে। তো দেখো এবার দেখো এই যে কৌণিক চ্যুতি, এই ডেল্টাটা আমি বার করব কি করে, পি ও এন, এটা তো আমি জানি যে এখানে কোন আই করেছে, ঠিক আছে, এটা হচ্ছে পি ও এন। কিউ ও এন ড্যাশ এটা তোমার কোন আর বলে দিয়েছে। এবার তোমাকে হয়তো কোশ্চেনে দিল যে এমনি কিছু দিয়ে দিল যে আপতন কোণ বলেছে, ঠিক আছে, মানে প্রতিসরণ কোণ বলেছে, আর বলা হলো যে তুমি চ্যুতি কোণটা বার করো, চ্যুতি কোণটা বার করো। তো তুমি চ্যুতি কোণ কি করে বার করবে, ঠিক আছে, তাহলে তার মানে নিশ্চয়ই আমাকে এই দুটোকে নিয়ে কাজ করে চ্যুতি কোণটা বানাতে হবে। কেন, আরে ভাই দেখো, তোমাকে আপতন কোণ বলে দিয়েছে, ঠিক আছে, তোমাকে আপতন কোণ বলে দিয়েছে, তোমাকে প্রতিসরণ কোণ বলে দিয়েছে, তোমার বলছে চ্যুতিটা বার করো, তাই তুমি চ্যুতিটা কি করে বার করবে, এই দুটো কোণ নিয়েই তো বার করতে পারবে, নাহলে কি পারবে, অটোমেটিক বেরিয়ে যাবে চ্যুতিকোণ। তাহলে আর ধরো তোমাকে এটাও করতে পারে কোশ্চেনে যে চ্যুতিকোণ দিয়ে দিয়েছে, আপতন কোণ দিয়ে দিয়েছে, বলেছে এইটা বার করতে, এইভাবেও বার করতে পারে, বলতে পারে, ঠিক আছে। তো তাহলে আমি কি করে এটাকে বার করব, চ্যুতিকোণটা বার করতে হবে, চ্যুতিকোণ কোনটা, এইটা কোণ কিউ ও আর, কোণ কিউ ও আর, এটাকে আমি কি করে বার করব, দেখো কোণ কিউ ও আর আছে এখানে, ঠিক আছে, আবার দেখো পি ও এন আছে, পি ও এন, পি ও এনটা কি, আপতন কোণ, কিউ ও আর হয়েছে তোমার, এটা হচ্ছে কৌণিক চ্যুতি, আর আর ও এন, আর ও এন ড্যাশ, সরি, আর ও এন ড্যাশ এটা হয়েছে তোমার প্রতিসরণ কোণ। তো প্রত্যেকেরই যে কোণটা করছে, কোণটা কিন্তু ও বিন্দুতেই হচ্ছে, পি ও এন দেখো ও কিন্তু মাঝে আছে, আর এই সরি কিউ ও আর দেখো ও মাঝে আছে, আর ও এন ও ও মাঝে আছে, ও বিন্দুটা মাঝে আছে, তার মানে আমাদেরকে এই তিনটেকে নিয়েই কাজ করে চ্যুতিকোণটাকে বার করতে পারবো আমরা। তুমি ভালো করে বোঝো, কিউ ও আর বলে দিয়েছে, ঠিক আছে, কিউ ও আর হয়েছে তোমার এই ডেল্টা, তারপর দেখো পি ও এন আছে, আর ও এন আছে,
পি ও এন আছে, আবার আর ও এন আছে, তাহলে এই দুটোকে নিয়ে আমরা বার করতে পারবো। তো কি করে দেখো, এটা অনেকে বুঝতে পারবে না, অনেকে ভাববে যে এটা কেন বলছি। দেখো, তুমি একটা ছোট্ট কথা বলো আমাকে, আলোর প্রতিফলনে তুমি কি পড়েছিলে? আপতন বিন্দু সমান প্রতিফলন বিন্দু, আপতন বিন্দু সমান প্রতিফলন বিন্দু, এটাই তো পড়েছিলে, কোণ আই ইকুয়াল টু কোণ আর। তো এখানে তুমি একটা ভালো করে আমার একটা কথা বলো তো, ভালো করে ভেবে চিন্তে বলবে। এটা একটা স্ট্রেট লাইন, ঠিক আছে, এটা একটা অক্ষ, এটা তুমি অক্ষই মনে করো, এই যে অভিলম্বটা এটাকে তুমি একটা অক্ষ মনে করো, এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন। আচ্ছা, এটাকে তুমি বাদ দাও, এটাকে তুমি এখন বাদ দাও, প্রতিসৃত রশ্মিটাকে তুমি এখন বাদ দাও। তুমি এটা দেখো যে এটা স্ট্রেট লাইন, যদি যদি আলোক রশ্মিটা অভিলম্ব বরাবর যেত, আমার কথাটা ভালো করে শোনো, যদি এই আলোক রশ্মিটা, এই যে আলোক রশ্মিটা যে আপতিত হচ্ছিল, এই আপতিত রশ্মিটা যদি এই অভিলম্ব বরাবর যেত, এই বরাবর যেত, তাহলে এটা একটা একটা স্ট্রেট লাইন হতো। এমনি স্ট্রেট লাইন হতো কি হতো না? হতো। এটাও একটা স্ট্রেট লাইন হতো। তো তুমি একটা জিনিস আমাকে ভালো করে ঠান্ডা মাথায় ভেবে বলো, যে এই কোণটা যদি আই হয়, এই কোণটা যদি আই হয়, তাহলে এই আর আর ডেল্টা এই দুটো কোণ মিলে আই হবে না? এই দুটো কোণ মিলে আই হবে না? তুমি ঠান্ডা মাথায় বলো আমাকে, ঠান্ডা মাথায় তুমি ভাবো, এই দেখো এইটা ভাবো, দেখো এই যে এই কোণটা দেখো, এখানে যে কোণ হচ্ছে আর এই গোটাটা মিলে যা কোণ হচ্ছে, দেখো এই দুটো কোণ সেম হচ্ছে কি তুমি হচ্ছে না? তুমি আমাকে বলো, এইখানে যে আই কোণ হচ্ছে আর এখানে আর আর ডেল্টা মিলে এই যে গোটা যে কোণটা হচ্ছে, এটা কোণ আয়ের সাথে সমান হচ্ছে কি হচ্ছে না? তুমি দেখে বলতে পারবে। দেখো, এটা একটা স্ট্রেট অভিলম্ব, এটা একটা এমনি একটা সরলরেখা, দাঁড়াও তোমাকে একটা ভালো করে বোঝাচ্ছি, এখানে বোঝাচ্ছি, এই যে এমনি আছে তো অভিলম্বটা, আর এইভাবে তোমার গেছে। তো তুমি এটা বলো না যে এখানে যদি আই হয়, ঠিক আছে, আবার এটা এই দুটো কি করেছে, এই দুটো ছেদ করেছে, আর কিচ্ছু করেনি। এই যে গোটাটা, এই যে গোটাটা আছে, গোটাটা যে আছে, এটা এখানটা আর আছে, এখানটা ডেল্টা আছে, এই গোটার মধ্যে ছেদ আছে। তো এটা যদি গোটাটা যদি আই হয়, তো এইটুকুটা তো আর আর ডেল্টা মিলে তো এটাও তো তোমার আই হচ্ছে। কেন হচ্ছে? কারণ এটা বিপরীত কোণ। বিপরীত কোণ কি না, এই যে এখানে যে আই হচ্ছে এখানেও সেই আই হবে। তাহলে এটা যদি আই হয়, এটা যদি 30 ডিগ্রি হয়, তো এটাও তো 30 ডিগ্রি হবে। এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটাও তো 60 ডিগ্রিই তো হবে। এটাই তো আমরা বিপরীত কোণ জানি, এটাই তো আমরা বিপরীত কোণ জানি, তো এটাই বিপরীত কোণ। তো তাহলে এখানে যে আই আছে, তাহলে এই আর আর ডেল্টা দুটো যোগ হয়ে আই আমরা পাবো। এখানে আমরা আই পেয়েছি, আপতন কোণ পেয়েছি, আর এর সঙ্গে ডেল্টা যোগ করলে আমরা আপতন কোণের সমান কোণ পাবো। এটা যদি 30 ডিগ্রি হয়, তো এখানেও 30 ডিগ্রি আমরা পাবো, যদি আমরা আর আর ডেল্টাকে যোগ করি, আর আর ডেল্টাকে যদি আমরা যোগ করি। তো তাহলে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখান থেকে? আমরা এটা দেখতে পাচ্ছি যে কোণ আই সমান, ঠিক আছে, কোণ আই সমান, আই সমান আমরা কি পাচ্ছি, এখানে আর আছে, এখানে ডেল্টা আছে, এই দুটো যোগ করলে তাহলে আমরা আইটা পাবো। তাহলে এখানে আমরা পাচ্ছি আর প্লাস ডেল্টা, আর প্লাস ডেল্টা, ঠিক আছে। এবার তুমি কি করবে, এবার তুমি যে আর আছে, তো আরটাকে ওইদিকে নিয়ে যাও আর ডেল্টাটাকে এখানেই রাখো, আই মাইনাস আর ইকুয়াল টু ডেল্টা। এবার আমরা যদি সাজিয়ে লিখি তাহলে কি পাচ্ছি আমরা, ডেল্টা ইকুয়াল টু আই মাইনাস আর। তো এটাই হচ্ছে তোমার চ্যুতি কোণের ফর্মুলা, ঠিক আছে। এটা কোন চ্যুতি কোণের ফর্মুলা? লঘু থেকে ঘনতে, লঘু থেকে ঘনতে। আর যখন ঘন থেকে লঘু বলবে তখন এটা একটু রিভার্স হবে, আই মাইনাস আরটা আর মাইনাস আই হবে, ঠিক আছে। আর যখন লঘু থেকে ঘন বলবে তখন আই মাইনাস আর। দেখবে বইতে দেখবে অনেক জটিল করে দেওয়া আছে, দেখবে আমি তোমাকে লিখে দিচ্ছি, বইতে যেটা দেওয়া আছে না, তোমার খিচুড়ি হয়ে যাবে, খিচুড়ি হবে, তুমি বুঝতে পারবে না, তুমি ভাববে যে এখানে কোন নিয়ে আমি কেন এটা সহজ করে বুঝালাম। এটা একদম মানে কি বলবো, সিম্পল প্রসেস হয়ে গেল, সিম্পল একদম সহজ প্রসেসে হয়ে গেল। আর বইটা তুমি দেখবে, বইটা তুমি বুঝতে পারবে না, তোমার ওখানে ওই বিপরীত কোণ, ওই তোমার ওই কোণ দিয়েই করেছে, ওইভাবে করেছে, তাই আমি এটাকে তোমাকে সহজ করে বোঝালাম। তুমি তো এইটুকু তো জানো যে এটা গোটাটা যদি আই হয়, তুমি তো দেখেই বুঝতে পারছো, এটা যদি আই হয় তো এইটাও তো আই হবে, এটাও যদি আই হয় তো এটাও তো আই হবে, কারণ দেখো এটাও স্ট্রেট লাইন, এটাও একটা স্ট্রেট লাইন, এখানটা যে কোণটা হবে এখানটাও সে একই কোণ হবে। তাহলে আই সমান কি হচ্ছে, আর আর ডেল্টা মিলে তোমার আই কোণ হচ্ছে। তাহলে আমি কি করলাম, আই সমান আর প্লাস ডেল্টা, আর প্লাস ডেল্টা হয়ে যাচ্ছে এখানটা। কেন এটা আমি এত প্রেসার দিচ্ছি, কারণ এটা কিন্তু মাধ্যমিক এসেছিল, 2022-এর কোশ্চেন এসেছিল মাধ্যমিকে। দেখো স্ক্রিনে দেখাচ্ছি, স্ক্রিনের কোশ্চেনটা পড়ো। লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের জন্য
মানে প্রতিসরণের ক্ষেত্রে কৌণিক চ্যুতি মানে বার করে অমনি কিছু একটা দিয়েছে। তো যাই হোক, এই কোশ্চেনটা কিন্তু করে রাখবে, এটা কিন্তু 2022-এর কোশ্চেন, ঠিক আছে? এইটা লঘু থেকে ঘন কিন্তু 2022-এ চলে এসছে, এটা 2022-এ চলে এসছে, 2022 মাধ্যমিকে। এবার তোমাদের বেলা হয়তো ওটাও দিতে পারে যেটা ঘন থেকে লঘু, এইটাও দিতে পারে যেটা আমি এখন করাচ্ছি। তুমি আমাকে বলবে যে টিউশনে তোমাকে এমনিভাবে বোঝাতে পেরেছি কি পারেনি, ঠিক আছে? যতটা আমি সহজ করে বুঝিয়েছি, আমি মজা করছি না ভাই, মজা করছি না। এই যে টপিকটা আছে না, অনেক খিচুড়ি হয়ে যায়। এই যে এখন লঘু থেকে ঘন করালাম, ঘন থেকে লঘু করাবো, এবার সবার খিচুড়ি হয়ে যাবে, যে কেউ বুঝতে পারবে না যে কোনটা কি করেছিলাম, ঠিক আছে? তো দেখো, ঘন থেকে লঘু, তো এবার কি আমি কি এটা চেঞ্জ করে দেবো? না, এটা চেঞ্জ করবো না, যেমনি ছিল সেমনিই থাকবে। আর এই যে ও কোনটা সব থেকে ভালো, এখানটা করে দিই। দেখবে তোমাদের যে বই আছে, তোমাদের বইতে কি করেছে দেখবে, লঘু থেকে ঘনটাকে ঘন থেকে লঘু করে দিয়েছে, ঘন মাধ্যমটাকে উপরে পাঠিয়ে দিয়েছে, লঘু মাধ্যমটাকে নিচে পাঠিয়ে দিয়েছে। কিন্তু আমি কি করব, আমি ঘনটাকে নিচে রেখেই করব। কেন করব? অনেকে এটা বুঝতে পারে না, যে আমি বলবো আমি ভুলভাল করছি, কিন্তু আমি ভুল করছি না। ভালো করে কথাটা শোনো, ভালো করে কথাটা শোনো। দুটো কারণ আছে, ঠিক আছে? একটা কারণ আমি এখন বলছি, এখনই আমি একটা কারণ বলছি। আরেকটা কারণ, এটা যখন হয়ে যাবে তখন তোমরাও বুঝতে পারবে, ক্লিয়ারলি বুঝতে পারবে, তখন আমি ওই কারণটা তোমাদেরকে বলবো। একটা কারণ, এক নম্বর কারণটা আমি এখন বলছি, ভালো করে শোনো। এক নম্বর মানে যেটা ফার্স্ট কারণ, সেটা হয়েছে ঘন মাধ্যম কখনোই উপরের দিকে হয় না, ঘন থেকে লঘু থেকে ঘন হয়। ঘন থেকে লঘু মানে ঘন মাধ্যমটাকে এখানটা লিখে দিলাম, লঘু মাধ্যম থেকে এখানে লিখে দিলাম। এটা লেখাটা ভুল সেটা বলছি না আমি, লেখাটা সব রকমভাবে যেতে পারে। মিনিংটা ঠিক রেখে যদি তুমি দেখে আসতে পারো, তাহলে তুমি লঘু ঘনটাকে ঘন লঘু করে লিখতে পারো। কিন্তু এইটা দেখাতে গিয়ে যদি ভুল হয়ে যায়, তার থেকে আমি বলবো যে মানে কি বলবো, রাইট প্রসেসে করাটা বেশি ভালো। কারণ ঘনমাধ্যম কখনো সাধারণত বাস্তবে, বাস্তবে বোঝো, বাস্তবে ঘনমাধ্যম উপরে হয় না। সবসময় উপরে কি হয়, লঘু মাধ্যম হয়। লঘু মানে কি, হালকা মাধ্যম, বায়ু মাধ্যম, বায়ু মাধ্যম, বায়ু যে যে আকাশটা যে তুমি দেখছো, ওটা হচ্ছে লঘু মাধ্যম। ঘন মাধ্যম কোনটা, কাঁচ, জল, এগুলো হচ্ছে তোমার ঘন মাধ্যম। কখনো ঘন মাধ্যম উপরে হয়, লঘু মাধ্যম নিচে হয়, সেটা হয় না ভাই। যদি এটা হতো, তুমি নিজে ভাবো না, যদি এটা হতো, তাহলে কি এখন আমরা আকাশটা কি আমরা দেখতে পেতাম কি? তাহলে এখন আমরা আকাশের জায়গায় হয়তো সমুদ্রকে দেখতাম, ঠিক আছে? দীঘার সমুদ্র এখানটা, ঠিক আছে, উত্তাল করছে উপরে, আমরা এটা দেখতে পেতাম। আমরা পাই কি অমনি কিছু? তাহলে আমরা কি শিখলাম, ঘন মাধ্যম কখনোই বাস্তবে ঘন মাধ্যম কখনোই ওপরে হয় না। ঘন থেকে লঘু দেখাতে গেলে মানে কি, জল থেকে লঘু মাধ্যমে যাচ্ছে, এটা তুমি বোঝো। জল থেকে লঘু মাধ্যমে যাচ্ছে, এই যে জলের আছে তো, জলের ভেতর থেকে তোমার লঘু মাধ্যমের দিকে যাচ্ছে আলোক রশ্মি, আলোক রশ্মিটা জলের ভেতর থেকে লঘু মাধ্যমের দিকে যাচ্ছে, এটাকেই বলা হচ্ছে ঘন থেকে লঘু। জলের ভেতর থেকে যাচ্ছে, নাকি জল উপরে আছে জল থেকে নিচে পড়ছে, সেটা না। জলের ভেতর থেকে লঘু মাধ্যমে যাচ্ছে, মানে নিচ থেকে উপরে যাচ্ছে, এটা তুমি বোঝো। তাই জন্য এমনি লঘু ঘন এমনি দেখালাম। এবার আমি এটা করছি, করার পর আমি বলবো যে আমি অমনি কেন করছি, মানে এটা আমি কেন করলাম, এর সেকেন্ড পয়েন্টটা এটা করার পর বলবো। তো ভালো করে এবার দেখো, লঘু মাধ্যম আমরা কি করছিলাম, একটা আপতিত রশ্মি পেয়েছিলাম। এবার আমরা কি করছি, ঘন মাধ্যম থেকে করছি। তো ঘন মাধ্যম থেকেও এখান থেকে একটা আপতিত রশ্মি পাঠাবো, ঠিক আছে? আপতিত রশ্মি এইভাবে আমরা ড্র করলাম, আর ওটা আপতিত হচ্ছে এখানটা, এটা আপতন বিন্দু। এবার তুমি আবার বলো যে বিভেদ তলটা যদি না থাকতো, তাহলে ওর যাওয়ার কথা কি বরাবর, যেমনিভাবে আসছিল এইভাবেই যাবে, যেমনিভাবে আসছিল সেভাবেই যেত, ঠিক আছে? একদম স্ট্রেট এইভাবে যেত, এইভাবে যেত, এই যে স্ট্রেট এইভাবে যেত, এইভাবে যাওয়ার কথা। কিন্তু কি হবে, যখন দেখো তুমি ভালো করে বোঝো, যখন লঘু থেকে ঘনতে আলোক রশ্মি প্রবেশ করেছিল, তখন কি হয়েছিল, ওর বেগটা কমে গেছিল। কেন? কারণ ও হালকা মাধ্যম, হালকা বায়ু মাধ্যম থেকে ও একটা ঘনত্বতে ঢুকছে, ঘন মাধ্যমে ঢুকছে, ঘন। যার জন্য কি হয়েছে, ওর যে শক্তিটা ক্ষয় হয়ে ওর বেগ কমে গেছে, আর ওর অভিমুখটাও পাল্টে গেছে। এখানেও অভিমুখ পাল্টাবে, কিন্তু এখানে উল্টো কেস হবে। ওখানে বেগ কমে গেছিল, এখানে বেগ বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? এবার অনেকে এটা বুঝতে পারবে না যে কেন বেড়ে যাবে বেগ।
তুমি ভাবো না, তুমি একটা পাথরকে যখন পুকুরের ভেতরে পাঠাও, পুকুরের জলে তুমি ছোড়ো, তখন কি হয়, তুমি যেই স্পিডে ছুটছো, জলের ভেতরে যাওয়ার পর পাথরের স্পিডটা কমে যায়। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে পাথরটাকে জলের ভেতর থেকে ছোড়া হচ্ছে, পাথরটাকে জলের ভেতর থেকে ছোড়া হচ্ছে, তোমার জলের ভেতরে বসে তুমি পাথরটাকে ছুড়ছো। তাহলে কি হবে, পাথরটা জলের ভেতরে ওর বেগ যেটা থাকবে, জল থেকে যখন বেরিয়ে যাবে তখন তো আর কোনো ঘন মাধ্যম নেই। পাথরের শক্তিটাকে কে আটকাচ্ছে, কে বাধা দিচ্ছে, জলটাই তো বাধা দিচ্ছে। যখন জল থেকে ওটা বাইরে বেরিয়ে যাবে তখন কে বাধা দেওয়ার থাকবে ভাই, বাধা দেওয়ার কিছু থাকবে না। তখন কি হবে, ওর যে স্পিডটা ছিল ওটা আরেকটু বেড়ে যাবে, আরও বেড়ে যাবে। তাহলে এখানে কি হবে, এখানে কি স্পিড কমে যাবে, স্পিড কমে গিয়ে কি এখানে চলে যাবে, নাকি স্পিড বেড়ে যাবে, স্পিড বেড়ে যাবে। আর যদি স্পিড বেড়ে যায় তাহলে ওটা কখনো পিছন দিকে আসবে না, সব আরও সামনের দিকে চলে যাবে, আরও সামনের দিকে চলে যাবে। তাহলে তাহলে কি হবে, এই যে আলোক রশ্মিটা এই বরাবর চলে যাবে, এই দিকে চলে যাবে, এই দিকে চলে যাবে। এটা হলো তোমার ঘন থেকে লঘু, ঘন থেকে লঘু। এবার এবার তুমি এটা বোঝো যে আমি কেন এমনি করে দেখালাম, বোঝো এবার আমি কি বললাম। আমি এটাই বললাম যে জলের ভেতর থেকে যখন পাথরটাকে ছোড়া হবে তখন ওর স্পিডটা কমে যাবে না, ওর স্পিডটা বেড়ে যাবে। কিন্তু বইতে যেভাবে দেখিয়েছে তোমার খিচুড়ি হয়ে যাবে, তুমি বুঝতে পারবে যে স্পিড বাড়াবে না কমাবে। তুমি কি করে, স্পিড বেড়ে যাবে, তো স্পিড বেড়ে যাবে, এই যে এইভাবে আসছে বেড়ে যাবে, তো তারপর তুমি আবার সেই একই কাজ করে দিয়ে চলে আসবে। তুমি বুঝতেই পারবে না যে ওর স্পিডটা বেড়ে যাওয়া মানে ওই দিকেও যাবে। সেটা তুমি এখানটা ক্লিয়ারলি বুঝতে পারবে, কারণ এখানটা জল, এই যে মাধ্যমটা, এই যে মাধ্যমটা আছে, এই যে মাধ্যম, এটা জলের নিচে আছে, এটা এটা হচ্ছে ঘন মাধ্যম। ঘন মাধ্যম মানে কি, কোনো একটা তরল পদার্থ, কোনো একটা ঘন পদার্থ, কাঁচ, জল, এগুলো হচ্ছে ঘন, এটা হচ্ছে ঘন মাধ্যম। আর লঘু মাধ্যম মানে কি, হালকা, বাতাস, বায়ু মাধ্যম, বায়ু। তো এটা তুমি বুঝতে পারলে, এটা হচ্ছে জলের নিচে আছে, জলের ভেতর থেকে যদি কোনো পাথরকে ছোড়া হয় তো ওর স্পিডটা বেড়ে যাবে যখন ওর বাইরে বেরোবে। কিন্তু তুমি এটা আমার কথা বলো, যদি আমরা এটাকে উল্টো করতাম, ঘন মাধ্যমটাকে উপরে পাঠাতাম, লঘুটাকে নিচে পাঠাতাম, তাহলে কি তুমি বুঝতে পারতে, এটা তুমি বুঝতে পারতে যে ওর স্পিডটা কমতো না বাড়তো। আমি যে এখন এটা যে বোঝালাম এটা তুমি বুঝতে পেরে গেছো, কিন্তু এটা যদি আমি উল্টো করতাম, ঘন থেকে লঘু, লঘু থেকে ঘন করতাম, তুমি জীবনে বুঝতে পারতে না। এই কারণে আমি এইভাবে তোমাদেরকে করতে বলছি। আর আমি এটাই বলবো যে পরীক্ষার হলেও তোমরা এভাবেই করবে, ছবিটা এভাবেই আঁকবে। তো দেখো এবার কিছু ছোট্টখাটো চেঞ্জেস করতে হবে। দেখো এটা হয়েছে তোমার পি, এটাকে পি নাম দেবো, কারণ এখানটা পি নাম দিয়েছিলাম যখন ছিল, এটা পি নাম দিলাম, এটার নাম দিচ্ছি আর, এটার নাম দিচ্ছি কিউ। এইটা হয়েছে আই। এবার এখানটাতেও একটা সমস্যা হবে, যেটা এতদিন মানে এতক্ষণ ধরে যেটা হয়নি, সেটা এইখানে সমস্যাটা হবে যখন তুমি প্রতিসরণ কোণ বানাবে। তুমি একটা জিনিস ছোট্ট করে বলো আমাকে, মানে ভালো করে বোঝো, কোনটা আমি কোথা থেকে বানাতে বলেছিলাম, কোনটা আমি কোথার থেকে বানাতে বলেছিলাম, কোনটা আমি সবসময় এই অভিলম্বর সাথে বানাতে বলেছিলাম। ঠিক আছে, আমাদের কি চাই, আমাদের চাই প্রতিসরণ কোণ, প্রতিসরণ মানে যে রশ্মিটা সরে গেছে তার সাথে কোনটা হবে। অনেকে কি করবে, অনেকে তোমার এমনি করে দেবে যে এই যে এটার সঙ্গেই কোনটা করবে, এই যে এটার সঙ্গে এইভাবে কোন করে দিয়ে চলে আসবে, বলবে এটাকে, এটা হয়েছে আর, এটা হয়েছে কোন আর না। এটাই হয়েছে এখানে ডিফারেন্সটা, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে এই একটা ডিফারেন্সটা আসে। এখানে এই গোটা রশ্মিটায় এত দূর পর্যন্ত আসবে, এইটা হয়েছে প্রতিসৃত রশ্মি, এইটা, এটা নয়। এটা কি, এটা তো অভিমুখ, এটা তো আপতিত রশ্মির কল্পনা করা অভিমুখটা। মেন যে প্রতিসৃত রশ্মি সেটা তো এইটা, তাহলে কোন তো এটার সাথে হবে না, কোন তো এটার সাথে হবে, এটাই কেউ বুঝতে পারে না। আর এদের মাঝে যে কোনটা, এদের মাঝের মধ্যে যে কোনটা হয়েছে, সরে গেছে কোন দিকে, এই দিক থেকে আসছিল 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 এই দিকে সরে গেছে, এদের মাঝে এই যে কোনটা হয়েছে এইটা হলো তোমার ডেল্টা, এটা হলো এখানে কৌণিক চ্যুতি। ওকে, তো খালি কি করতে হবে, আমাদেরকে কিছু চেঞ্জেস করতে হবে, কিছু চেঞ্জেস করতে হবে ছোটখাটো। যেমনি দেখো তোমার এখানটা হয়েছে এন ও এন ড্যাশ, এগুলো সব ঠিক আছে, পিও ঠিক আছে, ও আর তোমার প্রতিষ্ঠিত রশ্মি এগুলোও ঠিক আছে। ভুলটা কোথায় আছে, পিও এন ড্যাশ, এইটা একটা গন্ডগোল আছে, এটা এনটা এন ড্যাশ এখানে হয়ে যাবে, ঠিক আছে, পিও এন ড্যাশ।
কালিটা পড়ছে না ঠিক করে, যাই হোক এটা এন ড্যাশ, এটা এন ড্যাশ, ঠিক আছে, এটা এন ড্যাশ ভাববে। আর আর ও এন ড্যাশটা এখানে এন হয়ে গেছে, এটা শুধু এন হয়ে যাবে। আর দেখো কিউ আর কিউ ও আর, এটা তো ঠিকই আছে, এটা এটা তো কিছু বলারই নেই, ঠিক আছে, এটা ঠিক আছে। খালি এই এই দুটো যে চেঞ্জেস হবে এটাকে ঠিক করে নেবে। ওখানে কি হয়েছিল, ওখানে আই ইকুয়াল টু আর প্লাস ডেল্টা হয়েছিল, কিন্তু এখানে কি হবে, এখানে উল্টা হবে। কেন উল্টা হবে এক্ষুনি বুঝে যাবে, দাঁড়াও 1 সেকেন্ড দাও আমাকে, 1 সেকেন্ড দাও, এক্ষুনি বুঝে যাবে। এটা হয়েছে আই, ঠিক আছে, আই। এখানে দেখো এখানে কি হচ্ছে, এখানটা কিন্তু আবার সেই একই হয়ে যাচ্ছে, যেটা আমরা আলোর প্রতিফলনে যে সূত্রটা পেয়েছিলাম যে আই ইকুয়াল টু আর, এখানে কিন্তু ওটাই হচ্ছে। এই যে আই 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 আর এই যে আর, এই দুটো কিন্তু সেম হচ্ছে, আই আর আর এই দুটো সেম হয়ে যাচ্ছে, সেমই হয়েছে, প্রায় সেম হচ্ছে, পুরোপুরি সেম হচ্ছে না কিন্তু প্রায় সেম হয়ে যাচ্ছে। এখানে দেখো এখানে এই গোটাটা হয়েছে আই, আর এখানটা কি হয়েছে, এখানটা এই গোটাটা হয়েছে আর, এই গোটাটা তোমার হয়েছে আর, ঠিক আছে, আর এইটুকুটা হয়েছে তোমার ডেল্টা। তো এখানে তুমি বলো এখানে কি আর প্লাস ডেল্টা হবে না আর মাইনাস ডেল্টা হবে? আর মাইনাস ডেল্টা হবে না আর প্লাস ডেল্টা হবে? তুমি এটা ভাবো, আই কোণটা কার সাথে সমান হবে, এইটুকুটা, এইটুকুটাই তো আই কোণের সাথে সমান হবে, এইটুকুটা। তাহলে এই গোটাটা আর, গোটাটা তোমার আর, এইটুকুটা হচ্ছে ডেল্টা, তাহলে আমাকে এইটা বার করতে গেলে কি করতে হবে, আর মাইনাস ডেল্টা, এই যে পুরোটার সাথে এই ছোট্টটার মাইনাস করতে হবে। তুমি বুঝতে পারো না, দেখো তুমি তুমি হাইট অ্যান্ড ডিস্টেন্স পড়েছো ক্লাস 10-এ, ঠিক আছে, দেখো তো সেটা আমি তোমাকে একবার বলছি। এই যে গোটাটা, এই গোটাটা যদি 10 সেন্টিমিটার হয়, এইটুকুটা তোমাকে বলে দিল 2 সেন্টিমিটার, তাহলে এটা কত হবে ভাই তুমি নিজে আমাকে বলো, তুমি চোখ বন্ধ করে এটা বলতে পারবে, তুমি যোগ বিয়োগ না জানলেও তুমি এটা বলতে পারবে। এই পুরোটা যদি 10 হয়, এইটুকুটা যদি 2 হয়, তো এইটুকুটা কত হতে পারে? এইটুকুটা তো 5 তো হবে না, এইটুকুটা কি 0 হবে, এইটুকুটা কি 5 হবে, নাকি এটা 10ই হবে? এটা নিশ্চয়ই 8 হবে। এই পুরোটা 2, এইটুকুটা 8, 8 প্লাস 2 10, 10 মাইনাস 2 করলে আমরা 8 পাচ্ছি। ঠিক একই রকম ভাবে এই পুরোটা হয়েছে 8, এইটুকুটা ডেল্টা, তাহলে এখানে আমরা কি করব, এইটুকুটা পেতে গেলে কি করব, আর মাইনাস ডেল্টা করব, আর মাইনাস ডেল্টা। তাহলে এখানটা আমরা কি পাচ্ছি, আই ইকুয়াল টু আর মাইনাস ডেল্টা। এবার তুমি সাজিয়ে লেখো, ঠিক আছে, এটা এবার তুমি সাজিয়ে লেখো, কি করবে, এবার তুমি করবে আই মাইনাস আর করো, আই মাইনাস আর ইকুয়াল টু মাইনাস ডেল্টা করো। এবার এখানে কি হচ্ছে, এখানে তোমার ডেল্টাটা কি হচ্ছে, মাইনাসে আছে। এবার এই মাইনাসটা তাড়াতে গেলে, এই মাইনাসটাকে তাড়াতে গেলে তোমায় কি করতে হবে, এখান থেকে একটা মাইনাস কমন নিতে হবে। কিন্তু তুমি মাইনাস কমন কি করে নেবে, তোমাকে আগে আরটাকে দিকে পাঠাতে হবে, কারণ দেখো মাইনাস কার কাছে আছে, মাইনাস কিন্তু আর এর কাছে আছে, ঠিক আছে। তাহলে মাইনাস আর, আই এর আগে কিছু মাইনাস বা কিছু আছে, নেই, তাহলে মাইনাস আর প্লাস আই ইকুয়াল টু তোমার হচ্ছে মাইনাস ডেল্টা। এবার কি করবে, এইটাকে মাইনাস কমন নিয়েছে, এখান থেকে মাইনাসটা কমন না, এখান থেকে মাইনাস কমন নিলে এটা প্লাস ছিল, মাইনাসটাকে তুমি কমন নিয়েছো, এটা প্লাস ছিল, তাহলে এটা কি হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে। এখানে মাইনাস আর প্লাস আই ছিল, এবার তুমি কি করলে, তুমি এদের দুজনের মধ্যে থেকে মাইনাসটাই কমন নিয়েছো, তাহলে এখানটা তো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, এখানে তো মাইনাস হবে, মাইনাস হবে। তাহলে এবার এই মাইনাস আর এই মাইনাসটা কি হলো, তোমার কেটে গেল। এবার তুমি সাজিয়ে লেখো, ডেল্টাটাকে এখানে করো, আর মাইনাস আইটাকে ওদিকে পাঠিয়ে দাও, তাহলে কি হচ্ছে, তাহলে ডেল্টা ইকুয়াল টু আর মাইনাস আই। তো এটা আমরা পেলাম কি, ঘন থেকে লঘু, ঘন থেকে লঘু। ওইটা কি ছিল, লঘুতে ঘনটাতে কি হবে, ডেল্টা ইকুয়াল টু আই মাইনাস আর হবে, আর ঘনর মাধ্যমে ঘন থেকে লঘু, ঘন থেকে লঘু, তখন কি হবে, আর মাইনাস আই হবে। এটা খালি মনে রাখবে। দুটো ইম্পর্টেন্ট প্রমাণ আমি করালাম, এবার আমি দুটো অঙ্ক করাবো, দুটো অঙ্ক করে দিয়ে আমি ছেড়ে দেবো, আজকে ক্লাস আর করাবো না, ঠিক আছে। এই দুটো ভালো করে একটু নিজেরা প্র্যাকটিস করো। কেন বলছি, কারণ এরপর মানে আজকে যদি আমি আরও কিছু মানে অন্য কিছু পড়াতে যাই, তাহলে তোমার খিচুড়ি হয়ে যাবে, সত্যি কথা বলছি, খিচুড়ি হয়ে যাবে। তারপর দেখবে তুমি এগুলোকেই ভুল করে চলে এসছো, আর এগুলো যদি তোমরা না পারো, তো পরের নেক্সট টপিকে তো আমরা যাব কি করে। তো এগুলোই তোমরা বাড়িতে আগে ক্লিয়ার করবে, ঠিক আছে। আগে তোমরা আশা করছি এগুলোকে বুঝতে পেরেছো। এবার আমি কয়েকটা অঙ্ক করাবো, দুটো অঙ্ক করাচ্ছি,
ঠিক আছে, আরও অঙ্ক করব আমরা, আমি বললাম তো আরও অঙ্ক করব, কিন্তু একটাই ভিডিওতে অনেকগুলো অঙ্ক করব, তখনই তোমাদের প্র্যাকটিসটা ভালো মতো হবে। এখন আমি আলাদা আলাদা করে অঙ্ক করাবো, তখন তোমরা পেরে যাবে, কারণ ফর্মুলা জানো তোমরা, চট করে দেবে, এইভাবে করে দেবে। কিন্তু আসল মানে অঙ্ক যে তোমাকে পারতে হবে সেটা কখন, যখন মিক্সড আপ থাকবে, মিক্সড আপ যখন থাকবে তখন অঙ্কটাকে তুমি পারতে হবে তোমাকে। তখন যদি পারো তাহলে পরীক্ষার হলে তোমার কোনো প্রবলেমই হবে না। আমি তোমাদেরকে একটা অঙ্ক দিচ্ছি, ঠিক আছে, আমি তোমাদেরকে একটা অঙ্ক দিচ্ছি এখন। জল থেকে বায়ু মাধ্যম, জল থেকে বায়ু, আমি শর্টে লিখছি, জল থেকে বায়ু মাধ্যমে তোমার আপতন কোণ, আপতন কোণটা হয়েছে 45 ডিগ্রি, আপতন কোণ 45 ডিগ্রি। প্রতিসরণ কোণ এটা কত, এটা হয়েছে তোমার 60 ডিগ্রি দিলাম। তাহলে এখানটা চ্যুতি কত, কৌণিক চ্যুতি, ঠিক আছে, আমি এটা শর্টে চ্যুতি লিখলাম, চ্যুতি এখানে কত, এটা তোমরা দেখি করো, নিজেরাই করো, এটা কমেন্ট করার দরকার নেই, নিজেরাই করো, আমি করছি অ্যান্সার, আমি ততক্ষণ অ্যান্সার করছি, ভিডিওটাকে স্কিপ করে করো, দেখো ঠিক মতো করতে পারছো কিনা, তারপর আমার সাথে মেলাও। তো আমি স্টার্ট করছি, 1 2 3 স্টার্ট, ঠিক আছে, স্টার্ট করছি। দেখো প্রথমে আমি কি দেখবো, আমি দেখবো কোন কোন মাধ্যম দিয়েছে, জল থেকে বায়ু, বায়ু থেকে জল না, জল থেকে বায়ু, মানে ঘন থেকে লঘু মাধ্যম দিয়েছে, ঘন থেকে লঘু মাধ্যম দিয়েছে। ওকে, এবার ভালো করে দেখো, এখানে আপতন কোণ কত দিয়েছে, আপতন কোণ দিয়েছে 45 ডিগ্রি, প্রতিসরণ কোণ দিয়েছে 60 ডিগ্রি, আপতন কোণ আইটা দিয়েছে 45 ডিগ্রি, প্রতিসরণ কোণ আর দিয়েছে 60 ডিগ্রি। এখানে ঘন থেকে লঘু আছে, তাহলে কি হবে, তাহলে আই মাইনাস আর হবে না আর মাইনাস আই হবে, আর মাইনাস আই হবে, কারণ ঘন থেকে লঘু মাধ্যম, লঘু থেকে ঘনতে হলে আই মাইনাস আর, আর ঘন থেকে লঘুতে হলে আর মাইনাস আই। তাহলে ডেল্টা ইকুয়াল টু, কালি কেন পড়ছে না, ডেল্টা ইকুয়াল টু আর মাইনাস আই, ঠিক আছে, আর মাইনাস আই করলে কত হবে, 60 মাইনাস 45 ডিগ্রি, তাহলে আমাদের অ্যান্সার কত বেরোলো, আমাদের অ্যান্সার বেরোলো 15 ডিগ্রি, 15 ডিগ্রি আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। ঠিক আছে, আরেকটা দেখো তোমাদের এমসিকিউ আমি তোমাদের দেখাচ্ছি, মাধ্যমিক 2019-এ এসেছিল, ঠিক আছে, এটা একটা শর্ট কোশ্চেন, শর্ট কোশ্চেন এটা, দেখো কোশ্চেনটা স্ক্রিনে যাচ্ছে, কি বলেছে, বলেছে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 45 ডিগ্রি ও 30 ডিগ্রি, আপতন কোণটা 45 ডিগ্রি আর তোমার প্রতিসরণ কোণটা দিয়েছে 30 ডিগ্রি হলে কৌণিক চ্যুতির মান কত, এটা কি হবে, এটা এখানে তো কোনো কিছু বলেনি, এখানে কি বলেছে যে ঘন থেকে লঘু, লঘু থেকে ঘন, এখানে কিচ্ছু বলেনি, তার মানে আমরা কি ধরে নেব, লঘু থেকে ঘন, এটা আরো সহজ দিয়েছে, তাহলে এটা কি হবে, এটা হবে আইটা তোমার কত দিয়েছে, আইটা তোমার দিয়েছে 45 ডিগ্রি, আপতন কোণ দিয়েছে 45 ডিগ্রি, প্রতিসরণ কোণটা দিয়েছে 30 ডিগ্রি, তাহলে ডেল্টা ইকুয়াল টু আই মাইনাস আর, 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাহলে কত হয়ে যাচ্ছে 15 ডিগ্রি, 15 ডিগ্রি তোমার অ্যান্সার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার আরেকটা অঙ্ক তোমাকে দিচ্ছি, এটা একটু লেভেলের অঙ্ক চলে গেল, এটা 2018-তে এসেছিল, এই অঙ্কটা দেখবে তোমাদের স্ক্রিনে যাচ্ছে, এটা কিন্তু একটু কঠিন তোমাদের লাগতে পারে, কিন্তু যদি তোমরা আগের পার্টগুলো দেখে থাকো, আমার কাছ থেকে বলছি না, অন্য কারোর কাছ থেকে আগের পার্টগুলো দেখে থাকো কিংবা নিজেরা পড়ে থাকো, তুমি বুঝে যাবে, নিজেরা পড়ে থাকলে তুমি বুঝে যাবে যে কি করতে হবে। কোশ্চেনটা আগে ভালো করে পড়ো, কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেনটা বলেছে বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2, ঠিক আছে, বায়ুতে আলোক রশ্মির আপতন কোণ 45 ডিগ্রি হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতি কোণ কত, প্রতিসরণ কোণ কিন্তু বলে দেয়নি, আপতন কোণ প্রতিসরণ কোণ বলে দেবে, তবে তো আমরা চ্যুতিটাকে বার করতে পারবো না, তো বার করতে পারবো না, কিন্তু এখানে প্রতিসরাঙ্ক বলে দিয়েছে, প্রতিসরাঙ্ক, প্রতিসরাঙ্ক মানে কি মিউ, আর মিউ কার সূত্রতে থাকে বলো, মিউ থাকে স্নেলের সূত্রতে, ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি করতে হবে, আগে স্নেলের সূত্র থেকে, স্নেলের সূত্র থেকে আগে আমাদেরকে, যে তোমার কি বলে, স্নেলের সূত্র থেকে আগে আমাদেরকে প্রতিসরণ কোণটাকে বার করতে হবে, প্রতিসরণ কোণটা যেই বেরিয়ে যাবে তখনই আমরা চ্যুতির ফর্মুলা দিয়ে, এই যে চ্যুতির ফর্মুলাগুলো দিয়ে চ্যুতি কোণ বার করে নেব। এখানে কি দিয়েছে, এখানে বায়ু মাধ্যম থেকে অন্য কোনো একটা মাধ্যম বলছে, বায়ু সাপেক্ষে অন্য একটা, তার মানে এই ফর্মুলাটাতেই হয়ে যাবে অঙ্ক, ঠিক আছে, কিন্তু তার আগে আমাদেরকে স্নেলের সূত্র দিয়ে অঙ্কটা করতে হবে। তো দেখো আমি অঙ্কটা করছি, 1 সেকেন্ড, এটা হলো তোমার 3 নম্বর অঙ্ক, ঠিক আছে, 3 নম্বর অঙ্ক, তো কি কি দিয়েছে ডেটা আগে সেটা লিখে নিই। বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউটা দিয়েছে, মিউ ইকুয়াল টু √2,
পুরোটা লিখতে হবে, বায়ু মানে প্রতিসরাঙ্ক মিউ ইকুয়াল টু √2 এমনি করে লিখতে হবে, নাহলে কিন্তু নাম্বার কাটা যাবে, আগেই বলে দিচ্ছি। পরীক্ষাতে মানে তোমার স্কুলের পরীক্ষাতে লেখো কি না লেখো, মাধ্যমিকে এইভাবে লিখতে হবে। তো প্রতিসরাঙ্ক হয়ে গেল। আর দিয়েছে বায়ুতে আলোক রশ্মির আপতন কোণ আই ইকুয়াল টু দিয়েছে 45 ডিগ্রি নাকি, হ্যাঁ 45 ডিগ্রি দিয়েছে। ব্যাস, এবার কিছুই না, এবার স্নেলের সূত্র কি, সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ। এবার ভালো করে তুমি বলো আমাকে, সাইন আর এর ভ্যালু তো আমরা জানি না এখনো, আর আরটাই তো আমরা জানি না, তো সাইনের ভ্যালু কি করে বার করবো? তাহলে মিউর ভ্যালু জানি, তাহলে আমি কি করবো, মিউটাকে সাইন আর এর জায়গায় নিয়ে চলে আসবো, সাইন আরটাকে মিউর জায়গায় পাঠিয়ে দেবো। এটা কি করবো, তাহলে সুবিধা হবে ক্যালকুলেশনে। তাহলে সাইন আই বাই সাইন মানে সরি আর বলছি, সাইন আই বাই মিউ ইকুয়াল টু সাইন আর। তাহলে আই এর ভ্যালু বসাও, আই কত, সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, মিউ কত, মিউ হচ্ছে √2, ওকে, ইকুয়াল টু সাইন আর, সাইন আর। তাহলে 45 ডিগ্রির ভ্যালু কত, ওই টেবিলটা জানতে হবে, যে টেবিলটা তোমরা এখনো পড়োনি। তো টেবিলটা কনসেপ্টটা যদি তুমি না জানো, তাহলে আমি তোমাদেরকে বলবো পার্ট 4টা দেখে নিতে। দেখো পার্ট 4-এর থাম্বনেলটা দেখতে পাচ্ছ, এই পার্টটা দেখে নিয়ে চলে আসবে, আমি বলছি ক্লিয়ার হয়ে যাবে। সাইন 45 ডিগ্রি 1/√2, ঠিক আছে, 1/√2, নিচে কিছু নেই মানে 1 আছে, √2/1 আছে। এবার এটাকে আমি যদি গুণ করি তাহলে কি হবে, এটা উল্টে গিয়ে 1/√2 হয়ে যাবে, ইন্টু 1/√2 হয়ে গেল, ইকুয়াল টু সাইন আর। তাহলে সাইন আর এর ভ্যালু কত এলো, সাইন আর এর ভ্যালু এলো 1/2, 2 কেন এলো, √2 ইন্টু √2, 2ই হয়, √2 ইন্টু √2 তো 2ই হয়, তাহলে 1/2 আসছে, হাফ আসছে। এবার হাফের ভ্যালু কতর ভ্যালু হাফ, সাইন কতর ভ্যালু হাফ, সাইন 30 ডিগ্রির ভ্যালু হাফ। যারা টেবিলটা জানো তারা ভালো করে জানো, সাইন 30 ডিগ্রি। তাহলে আর সমান আমরা কত পাচ্ছি, আর সমান আমরা পাচ্ছি 30 ডিগ্রি। একটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম। ব্যাস, এবার আর যখন পেয়ে গেছি তাহলে তো চ্যুতিকোণ এই করে বেরিয়ে যাবে। কি করতে হবে, মাইনাস করতে হবে, ডেল্টা ইকুয়াল টু, এখানটা বায়ু থেকে, দেখবে কোশ্চেনটা আরেকবার দেখাচ্ছি স্ক্রিনে, বায়ু থেকে যে কোনো একটা মাধ্যম বলছে, তার মানে লঘু থেকে ঘন মাধ্যম, ডেল্টা ইকুয়াল টু আই মাইনাস আর। তাহলে কত হচ্ছে, 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তোমার অ্যান্সার বেরিয়ে গেল 15 ডিগ্রি। বাস, তোমার অ্যান্সার বেরিয়ে গেল, শেষ। দেখলে কত তাড়াতাড়ি অঙ্কগুলো ফাটাফাট সলভ হয়ে যাচ্ছে। কনসেপ্ট যদি ঠিকমতো ক্লিয়ার থাকে তো তোমার অঙ্ক কোনো অসুবিধা হবে না, একটা অঙ্ক আটকাবে না, ওকে। তো আশা করছি আজকের ভিডিওটা তোমার ভালো লেগেছে, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো একটা লাইক অবশ্যই দিয়ে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আরও পার্টগুলো আসবে, আলোর আসবে, চলতরিতের আসবে,